উচ্চতর করাইতেছি আমি। উদাহরণ 28 করবা, নিজেরা করবে এখানে। এবার দেখো আজকে একটু ডোমেনটা নিয়ে আলোচনা করি। ডোমেনটা আমরা কিভাবে নির্ণয় করতে হয়। এক নাম্বার দেখো f of x equal ফাইভ এক্স প্লাস 3। এটা যদি ডোমেন নির্ণয় করতে বলে তাহলে কি করব? আমাদের দেখো ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস। রুট ওভারের ভিতরে কোন সংখ্যা যদি থাকে ওই সংখ্যাটা অবশ্যই শূন্য থেকে বড় হওয়া লাগবে, শূন্যের বড় বা সমান। তারপরে আসো যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। যদি লন বা লগ থাকে, লন থাকে তাহলে এখানে এটার মান অবশ্যই শূন্য থেকে বড় হইতে হবে। আমাদের এই অধ্যায়ের মধ্যে এই তিনটা শর্ত, ডোমেন রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে তিনটা শর্ত মানা লাগবে। এই তিনটা শর্তের মধ্যে এবার দেখো যখন আমরা ডোমেন নির্ণয় করব তখন আমরা কি লিখব দেখো। এই তো ফাংশন এরপর লিখব এখানে f of x equal 5x plus 3 belongs to R হবে যদি ও কেবল যদি x belongs to R, মানে চলক যেটা থাকে সেটা belongs to R। এবার দেখবে যে কি ফাংশনটা ওই তিনটার মধ্যে কোনো আকার আছে কিনা, রুট ওভার আছে কিনা, ভগ্নাংশ আছে কিনা, লগ আছে কিনা। যদি না থাকে তাহলে এইখানে শেষ। ওই তিনটার মধ্যে যে কোনো একটা না থাকলে এখানে শেষ হয় লিখে দিব। এবার সুতরাং ডো f সমান সমান a r। এবার 2 নাম্বার দেখো, তোমরা আগে দেখো সারে পরে লিখতে দিব। 2 নাম্বার f of x equal 5x plus 3 root over দিয়ে দিলাম। লেখাটা কি হবে? belongs to r হবে যদিও কেবল যদি x belongs to r পর্যন্ত লিখবা। লিখার পরে দেখো ওই তিনটার মধ্যে কোনটাতে পড়ে, রুট ওভারের মধ্যে পড়ে, তখন লিখবা এবং। এই অধ্যায়ের মেইন জিনিস কিন্তু এই ডোমেন বললে অধ্যায়ের অর্ধেক বুঝাই লিখা। এবং রুট ওভারের ভিতরটা মান শূন্য থেকে বড় বা সমান হবে 5x plus 3 greater than equal 0 above 5x greater than equal -3 অর্থাৎ x greater than equal -3/5 হয়। তখন এইভাবে কাজ করতে হবে। সুতরাং ডো f equal বুঝো তুলবা না, এই আপনারা দাও, আপনারা দাও দাও আম দাও আম হাই মামা হাই হ্যাঁ দেখো ডোম f সমান কি লিখবো, x যেন এই দুইটার শর্ত তুলে দেব। x belongs to R এবং x greater than equal -3/5 সেকেন্ড ব্র্যাকেট। এবার তালিকা পদ্ধতি লিখলে স্যার বলো। স্যার স্যার চিহ্নটা কখন x এর দিকে ফেরানো থাকবে বা কখন সংখ্যাগুলোর দিকে ফেরানো থাকবে এটা বুঝবো কিভাবে? বুঝি না
মানে এই চিহ্নটা গ্রেটার দেন বা লেস দেন এই চিহ্নটা কখন এক্স এর দিকে ফিরানো থাকবে আর কখন সংখ্যাগুলোর দিকে ফিরানো থাকবে এটা কিভাবে বুঝবো? আচ্ছা ফাইনাল স্কুলে আমরা বড় আর ছোট শিখেছিলাম স্যাররা যে কোনটা বড় এই সংখ্যা এইটা এই যেটা বড় বোঝায় সেটার দিকে হা করে রাখবো, যেটা বড় বোঝায় সেটা ইয়ার দিকে থাকবে কিনা কয় ইয়া ওই দিকে হা করে থাকবে। এটা তো শূন্য থেকে বড় বলছে, এটা এই মানটা শূন্য থেকে বড় এবং সমান। শূন্য থেকে বড় বললে একদিকে শূন্য আর একদিকে এটা থাকবে, আর যে ইয়াটা হা করাটা ইয়ার দিকে থাকবে, এটার দিকে থাকবে। আর শূন্যের সমান হতে গেলে জিরো দিবে কিয়া করবে। এটা তো আমি ইন্টারমিডিয়েট না অনার্স শেষ করার পরও আমার কাছে বেজার লাগতো কেমনে গেটা যদি ইকুয়াল দিব, বললে বুঝতাম না, প্রয়োগ করলে বুঝতাম সব। এরপরে আসো এটাকে আমরা তালিকা পদ্ধতিতে লিখবো। তালিকা পদ্ধতিতে লেখার অর্থ হচ্ছে এটা মানে কি দেখো তো, এই জায়গাটার মানে কি স্পিকার অফ করো। এটার অর্থ হইছে x এর মান -3 থেকে বড় বা সমান। x এর মান -3 থেকে বড় বা সমান। কত বড়? ইনফিনিটি পর্যন্ত। এবার দেখো এটাকে কিভাবে লেখা হয়। এই সমান চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট, এই ইকুয়াল এই চিহ্নটা সহ থাকলে এ থার্ড ব্র্যাকেট হবে। কিন্তু ইনফিনিটিভ তো নির্দিষ্ট মান নাই, নির্দিষ্ট মান না থাকার কারণে প্রথম ব্র্যাকেট হবে। এটা থেকে বলা হয় বদ্ধ ব্যবধি, মানে ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ ব্যবধি। আর বদ্ধ ব্যবধি সিগনেসের থার্ড ব্র্যাকেট। ইনফিনিটিভ কতটুকু? তুমি যদি বলো যে তুমি তোমার বাসা থেকে বাইর হইছো, এটাও তোমার ইনফিনিটিভ হইতে পারে। তুমি কুমিল্লা থেকে বের হয়ে গেছো, ওইটাও ইনফিনিটিভ। বাংলাদেশ থেকে বের হইলে ওটা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের সীমানা এক একজনের জন্য এক এক রকম, মানে অর্থাৎ এটা খোলা। খোলা হইলে প্রথম ব্র্যাকেট। এই প্রথম ব্র্যাকেটের আবার থার্ড ব্র্যাকেট লেখা যায়, তবে উল্টা। ইনফিনিটিভ এই উল্টা থার্ড ব্র্যাকেট। এবার তুলো সবাই। হ্যাঁ, তোলা হয়েছে? না স্যার, আর একটু। দেখো প্রশ্নটা পাওয়ার পর পরে একটাকে তোমরা দুইবার দাগাইবা না, আর টাইমটা একটু মেইনটেইন করে চলবা। স্যার নেক্সট শুক্রবারে কি পরীক্ষা আছে? এই শুক্রবারে পরীক্ষা হচ্ছে উচ্চতর গণিতের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়। অনেকগুলো অঙ্ক দিব, কিন্তু প্রায় মনে হয় 60-এর উপরে দিব। আর দ্বিতীয় অধ্যায়? হ্যাঁ, এই মানে 1.1 1.2 উচ্চতর গণিত। হ্যাঁ বুঝছি। মানসুর একটু স্যার অবজেক্টিভ না শুধু? হ্যাঁ শুধু অবজেক্টিভ। মানসুর একটু গ্রুপে লিখে দিও তো।
এবার 3 নাম্বার অপশন f of x দিয়ে দিল ax আরে 2x plus 1 5x plus 3 তাহলে এরকম দিলে belongs to r হবে যদি ও কেবল যদি x belongs to r ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম জি হ্যাঁ হ্যাঁ আগামী পরীক্ষা হবে আচ্ছা অপেক্ষা করো আমি কালকে পরশু পরীক্ষা নিব ওকে এই কল দিব আমি গ্রুপ করে তারপর কল দিব ঠিক আছে অপেক্ষা করো আরে ও টিউটোরিয়ালের মতো সিলেবাস দেবে অবজেক্টিভ হ্যাঁ হ্যাঁ অথবা শিখেছি আরে বার্ষিক সিলেবাস থেকে হবে তবে ওইখান থেকে পড়তে পারবো অবজেক্টিভ কিন্তু পড়ে আমি যা করব ট্রায়াল হিসাবে আমি আজকের কালকে তোমাদের ইমো গ্রুপ ইমো তোমাদের নাম্বারগুলো সেভ করে একটা গ্রুপ করব এরপরে কয়েকটা পরীক্ষা নিব স্যারের নিয়ে কথা কি বুঝছেন আর এই প্রশ্নগুলো করার মেইন হচ্ছে আমি এই জন্য তোমরা সহজ শিখে দিতে পারবো ঠিক আছে আচ্ছা আমি গ্রুপ করে তোমাকে কল দিব হ্যাঁ 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 বাস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ এরপরে দেখো কি হইব এতটুকু ঠিক আছে ভগ্নাংশ উপরে কি থাকে আমার দেখার দরকার নাই আমার কি হবে হরটা a হর is not 0 বা 5x is not -3 অর্থাৎ বানান কেমনে রে অর্থাৎ x not -3/5 হয় তো এটার ক্ষেত্রেও ডোম f যেন x belongs to r এবং এটা দেখো x যেন লিখে এমনও লেখা যায় x belongs to r যেন x is not -3/5 এইভাবে লেখা যায় x যেন লিখে আর এটাকে তালিকা পদ্ধতিতে লিখতে গেলে কি x এর মান হচ্ছে সকল বাস্তব মান তবে -3/5 হইতে পারতো না সকল বাস্তব মান তবে -3/5 হওয়া যাবে না এরপরে দেখো এখনো তোমরা তুললো না সারে শেষ করে নি তারপরে আসো 4 নাম্বার f of x log a ভিত্তিক 5x plus 3 যদি log আর log থেকেই থাকুক না কেন এই মান সব সময় শূন্য থেকে বড় belongs to r হবে যদিও কেবল যদি x belongs to r এবং ওই শর্ত কি দেওয়া আছে যেটা থাকবে এটার মান শূন্য থেকে বড় 0 বা 5x greater than -3 এবং অর্থাৎ x greater than -3/5 হয় ডোম f equal কি হইব x belongs to r যেন x এর মান -3/5 এর থেকে বড় তালিকা পদ্ধতি
-3/5 এর থেকে বড়, -3/5 এর থেকে বড়, কত বড়? ইনফিনিটি। নিচে টার্ম নাই, টার্ম না থাকলে ওপেন ইন্টারভ্যাল। দেখো তাহলে এখানে ওপেন হবে, তাহলে প্রথম ব্র্যাকেট, এইদিকে তো প্রথম ব্র্যাকেট। আবার অনেক সময় থার্ড ব্র্যাকেট দেওয়া যায়, -3/5 ইনফিনিটি। এই দেখো ভালো করে বুঝে যাও যাতে তোমাদের এই প্রবলেমে না পড়তে হয়, মানে একেবারে ফাংশনটা কমপ্লিট করে দাও। এখন কি করছে? গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিতে প্রথম ব্র্যাকেট কখন হবে? যদি নির্দিষ্ট সীমা না দেওয়া থাকে। তাহলে এখানে তো নির্দিষ্ট সীমা নাই, -3/5 এর থেকে বড় বলছে, কত বড়? ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এটা সমান বলে নাই। হ্যাঁ তোলো, এরপরে 4 নাম্বারটা দিব, আরে 5 নাম্বারটা। স্যার বলো। হ্যাঁ স্যার পরীক্ষা কি ঈদের পরে হবে? স্কুলের পরীক্ষা? ঈদের পর পরে, কিন্তু এর মধ্যে প্রসেসিং শুরু হবে। ঈদের পর পরে পরীক্ষা হবে, তোমাদের হবে মনে হয় প্রথম থেকে ধরতে পারে। আচ্ছা স্যার, স্যার অনলাইনে পরীক্ষা নেবে, অবজেক্টিভ নাকি প্রশ্ন? অবজেক্টিভ, অবজেক্টিভ। স্যার মনে করেন যাদের বাসায় ওয়াইফাই, কারেন্ট চলে গেলে পরীক্ষা কিভাবে দিবে? মোবাইল দিয়ে পরীক্ষা দিবা, ওদের ডাটা ইয়া করে নিবা। আমার বাসা তো ওয়াইফাই, আমি তো ইয়া আরপিএস লাইন। স্যার সরেন। এত কোনো কথা না, পরীক্ষা পরীক্ষা হবে। আর মিতির মতো নাম্বার ব্লক দিয়ে রাখলে পরীক্ষা হতো না। স্যার সরেন। দেখি না বলো। স্যার, দেখি কিনা। স্যার সরেন। এরপরে আসো। স্যার বলো, আর কথা বলে না, ওরা লেখক পরে কথা বলো। এদিকে তো দিছেন যে x এর মান -3/5 থেকে বড়, মানে -3/5 হবে না। না হবে না, সমান হবে না। তাহলে ওইদিকে যে গঠন পদ্ধতিতে দিছেন -3/5, ইনফিনিটি, স্যার এই যে 4 নাম্বার। না না, 3 নাম্বারটা। 4 4 স্যার কি হইছে? স্যার x is not equal to -3/5, মানে x এর মান -3/5 হবে না। না, তার থেকে বড় হবে। তাহলে গঠন পদ্ধতিতে যে -3/5 হইছে -3/5, ইনফিনিটি। ও মানে তার এখানে তো যদি থার্ড ব্র্যাকেট দিতাম, এই যে এইখানে প্রথম ব্র্যাকেট মানে যে সমান না, থার্ড ব্র্যাকেট এরকম দেওয়া থাকলে, সমান চিহ্ন দেওয়া থাকলে থার্ড ব্র্যাকেট হইতো, তখন হইতো সমান। ফার্স্ট ব্র্যাকেট মানে সমান না। আচ্ছা বুঝছি। স্যার শ্রাবন্তী ক্লাস করে না? এ শ্রাবন্তী, বুঝি না। শ্রাবন্তী ক্লাস করে না? স্যার লিখতে পারতেছি না তো কথার জন্য। আচ্ছা সবাই মিউট করো। একটা ওই লাইট অন করে দাও। নিজের ফোন লাগালে কি লাইট দিছে? রেডি করো। হ্যাঁ মামা কষ্ট করে আছে কথা না। এরপরে দেখো, এরপর একটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। এখন দেখি তুমি কারা বলবে। 5 নাম্বার 2x √5x + 3 এত belongs to r, তারপরে x belongs to r, এবং এবার কি হইব?
স্যার x greater than 5x plus 3. এবার দেখে কি হবে আমরা বুঝি। বুঝাটা বলেছে কি ভগ্নাংশ হলে ভগ্নাংশের মান শূন্য হইতে পারত না। শূন্য হইতে পারত না মানে শূন্য থেকে বড়, মানে শূন্য থেকে ছোট এবং শূন্য থেকে বড়। মানে হর কি হয়েছে, হর শূন্য হইতে পারত না, তার মানে হচ্ছে শূন্য থেকে ছোট আর শূন্য থেকে বড়, এই দুটা ঘটনা। এরপর আসো রুট ওভারের ভিতরের মান। রুট ওভারের ভিতরে যদি থাকে তাহলে রুট ওভারের ভিতরের মান শূন্যের সমান হবে এবং কি হইব শূন্য থেকে বড় হবে। দেখো রুট ওভারের ভিতরের মান, এখানে দুইটা শর্ত চিন্তা করতে হবে। একটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের শর্ত হচ্ছে এইটা, এটা কি শূন্য থেকে ছোট হবে শূন্য থেকে বড় হবে, কিন্তু শূন্য হইতে পারতো না। রুট ওভারের শর্ত হইছে শূন্য হওয়া যাবে আবার শূন্য থেকে বড় হইতে পারবে, কিন্তু শূন্য থেকে ছোট হইতে পারতো না। এবার এই দুইটা শর্তের মধ্যে কমন কোনটা পড়ে? কমন পড়ে এইটা। দেখো এখানে দুইটা শর্ত, দুইটা শর্তের মধ্যে যেটা কমন পড়ছে সেটা। তাহলে আমরা লিখব কি 5x plus 3 greater than 0। এটা আবার নিচেটার মতো, এটার মতোই। এত বা 5x minus 3 অর্থাৎ x minus 3/5 হয়। 2 f equal x belongs to r যেন x minus 3/5। স্যার এখানে সমান হবে না? সমান হইতো না, কারণ হর যদি শূন্য হয় তাহলে কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যেত না। এই জন্য স্যার এরকম অঙ্কের ক্ষেত্রে কি শুধু যেটা কমন যায় ওই শর্ত দিয়ে কাজ করব? হ্যাঁ বুঝি না, স্যার যেই শর্তটা কমন যায় ওই শর্ত দিয়ে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা তোমার তো দেওয়া থাকবে এমনি ভগ্নাংশ, এবার ওই শর্তে যে শর্তে পড়ে সেই শর্ত নিয়ে কাজ করতে হবে তোমাদের। তোমরা এই পাশের এটা মনে রাখবা। আচ্ছা এবার আসো পড়া হইছে এক এক ফাংশন, তাহলে তোমরা এরকম ডোমেইন করে ফেলবা। স্যার আমার ডোমেইন একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলে না, শুনতেছি না। স্যার আমার ডোমেইনে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলতে থাকো। স্যার যদি ভগ্নাংশের পুরাটার উপরে রুট ওভার থাকে, শুধু হরের না পুরাটার উপর রুট ওভার, তখন কি করব? নোয়াখালী নিতে পারি কি বলতে তখন। হ্যাঁ দেখো পুরাটার উপরে যদি রুট ওভার থাকে, দেখো ও কিন্তু অনেক সুন্দর একটা প্রশ্ন করছে। দেখো রুট অফ ভগ্নাংশ আছে এই, এবার এই পুরাটার উপরে রুট ওভার, তখন কি করবে সেই বলতেছে। তখন কি হবে এবার চিন্তা করি না। 2x 5x plus 3 শূন্য থেকে বড় বা সমান এই পুরাটা। এরপরে কি করব, 5x টাও দিকে ফান করে দেব, ওটার সাথে যদি আমরা গুণ করি কত হইব 2x শূন্য, চিন্তা করতে আছে 2x শূন্য, x এর মান এই শূন্য, এটা এইভাবে কাজ হবে। তাহলে
এরপরে আসো এক এক ফাংশন। এক এক ফাংশন এর আগে তোমাদেরকে দুটো নিয়ম পড়াইছি। আবার আজকেও দুটো নিয়মে করাবো। এক এক ফাংশন তাহলে কি হবে, f of x একটা ধরে নিতে কোন একটা তখন এটা তো সেটাই 5x + 3 এটা এক এক ফাংশন কিনা দেখো। এই f of x প্রথম আমাদের ডোমেন বার করতে হবে। দেখো নতুন নিয়ম, প্রথম আমাদেরকে ডোমেন বার করতে হবে। তার ডোমেন নির্ণয় করবে। তার ডোমেনটা কত, f of x ইকুয়াল আরে ডোম f আমরা বের করছিলাম যে x belongs to r then x greater than equal minus 3/5 এটা ছিল। এরপরে দেখো তারপরে গিয়ে আমরা এবার দেখবো x1 belongs to room f, x2 belongs to room f। এই x1 x2 এর জায়গায় আমরা a আর b ধরতে পারি। স্মল a belongs to room f, স্মল b belongs to room f এর জন্য f of x1 equal f of x2 হবে যদি ও কেবল যদি তারপরে আসো কি বলছি স্যারে, এর জন্য এত হবে যদিও কেবল যদি f দেখো যখন x ছিল যে তখন √5x আর 3 ছিল। যখন x1 লিখছি তখন কি হইব 5x1 + 3 সমান 5x2 + 3। দেখো কি হবো, এই দুটার মান f of x1 এর মান হচ্ছে এটা, সমান চিহ্ন হচ্ছে এইটা, f of x2 এর মান হচ্ছে এইটা। এবার এইখান থেকে x1 এর মান বের করো, উভয় পক্ষে বর্গ করো, 5x1 + 3 5x2 + 3 বর্গ করে 5x1 5x2 + 3 - 3 5x1 5x2 x1 = x2 অর্থাৎ f of x1 = f of x2 এর জন্য x1 = x2 হয়। এই লেখাটা লেখো, এই ব্ল্যাক কমেন্ট শুধু এখানে লেখো এত হয়। এবার উত্তরে লিখে দিবা। সুতরাং এক এক ফাংশন। স্যার বলো স্যার আমরা ড্রুমটা নির্ণয় করব কেন? বুঝি না, ওই ডোমটা নিয়ে স্যার এক এক ফাংশনে
x1 এর ডোম কত, এই x1 এর মানটা কত হইতে পারে আমরা জানবো কিভাবে? এই জন্য না দিলেও হয়, স্যার না করলে কিছু হবে? না করলে জিনিসটা আসলে একটু দেখা যায়। গতবার দেখা গেছে যে এখন নতুন বই তো দেওয়া আছে, গতবার অনেকে টেস্ট পরীক্ষার মধ্যে নাম্বার কেটে দিছে, কয়েকজন টিচারের নাম্বার কেটে দিছে। তাহলে কারণ এখানে x1 belongs to dom f, এখানে x1 টা জানবো কিভাবে যে তার মানটা কত হইতে পারে? কথা কি বুঝছো নি? এই কারণে হ্যাঁ, পুলিশ শেষ করতে নয় যায়। স্যার একদম নিচের লাইনের লেখাটা বুঝতেছি না। দেখতেছো না বুঝতেছো না কোনটা? দেখতেছি না। দেখা যায় এরপরে দেখো যেটা তুলতেছিলাম 2 নাম্বার f of x সারে হোল স্কয়ার এরপরে কি হবে? এটার ক্ষেত্রে হবে x1, আমরা ধরে নিব x1 ইকুয়াল 0 বাদ দিয়ে যেই কোনো একটা মান আমরা ধরতে পারি। 0 ধরলে একটা আমাদের জন্য ভেজাল হয়। x1 ইকুয়াল ধরে নিলাম 1, তারপরে x2 ইকুয়াল কত এটা পরে জানবো। x1 1 ধরলাম, x2 কত ধরবো এটা পরে জানবো। নিয়ে দেখি যে x1 belongs to dom f, x2 belongs to dom f, dom f এবং x1 is not x2। ঠিক আছে, এখানে দুইটা মান দুই রকম হইতো, এক রকম হইতো না, এইজন্য তবে মানগুলো হইতে হবে এটা ডোমেইনের অন্তর্ভুক্ত। তারপরে আসো এর দাঁড়ি, কিন্তু f of x1 equal f of 1, x1 এর মান 1 equal মান বসাও 5 into 1 plus 3 whole square equal, তোমরা নিচে নিচে লিখো 5 plus 3 whole square 8 square equal 64। f of এবং f of x2 সমান, এবার x2 এর মান তো জানি না, এবার দেখো x2 এর মান কেমনে বাইর করে তাকাও।
এই রুটে এই স্কয়ারের ভিতরটাকে ধরবো 5x2 3। মনোযোগ সহকারে দেখো, এটা শুধু হোল স্কয়ারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। এখানে রুটের ভিতরটাকে লিখলাম 5x2 3। এবার এইখানে রুটের ভিতরেরটা যে মান আসবে, প্লাস আসলে এখানে তো প্লাস আসছে, আমরা ধরবো -8। এখানে যদি -8 আসতো তখন আমরা +8, আর এখানে +8 আসছে ধরবো -8। দেখো x2 এর মান বের করার কৌশল কত নিব সেটার কৌশলটা দেখো। প্রথম f of x1 এর মান বের করব, বের করার পরে এরপরে কি হবে, এখানকার ভিতরেরটা x এর জায়গাতে x2 দিয়ে লিখবো, তারপরে সমান চিহ্ন হবে। এটার মান বের করছি যে স্কয়ারের ভিতরে যে মান আছে সেটা প্লাস হলে এখানে মাইনাস লিখবো, মাইনাস থাকলে প্লাস লিখে আমরা x2 এর মানটা বের করব। 5x2 -8 3। 5x2 -11। x2 হচ্ছে -11/5। তাহলে আবার এখানে লিখবা -11/5। এবার f of x2 -11/5, এবার মান বসাবো 5 -11/5 plus 3 whole square সমান 5 এর 5 কাটা -11/3 whole square -8 whole square equal 64। অর্থাৎ f of x1 equal f of x2। হ্যাঁ স্যার একটু বুঝে নিন তারপর তোমরা লিখো। এখানে আমরা কি ধরছি, x1 আর x2 দেখো সমান না, কিন্তু তাদের মান সমান আছে। এক এক মানে কি ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে, অর্থাৎ এই দুটো মান তো ভিন্ন ভিন্ন। তাহলে এই দুটো মান ভিন্ন ভিন্ন যদি পাওয়া যাইতো তাহলে হয়তো এক এক, যেহেতু দুটোটা মান ভিন্ন কিন্তু যেটি পাইছি এগুলা একই রকম, এই জন্য এক এক নয়। ভিন্ন ভিন্ন মানের জন্য যদি একই মান পাওয়া যায় তাহলে ফাংশনটা এক এক নয়। সুতরাং f এক এক নয়। শুধু স্কয়ারের ক্ষেত্রে, হোল স্কয়ারের ক্ষেত্রে এই নিয়ম, আর বাকি যত এক এক নিয়ম আছে সব এক নাম্বার নিয়মে হবে। রুট ওভার হোক, লগ এর হোক, তারপরে ভগ্নাংশের হোক, সবগুলো হইব এক নাম্বার নিয়মে। আর রুট ওভার থাকলে আরে স্কয়ার থাকলে এই নিয়মটাই করবা, এক এক নয়। আর হোল স্কয়ার থাকলে সব সময় এক এক হবে না, হোল স্কয়ার থাকলে সব সময় এক এক হবে না, তবে একটা জায়গায় ভেজাল আছে, ওইটা একটু পরে বলতেছি। এটা তুলো সবাই। হ্যাঁ তোলা হইলে বইলো।
তারপরে আসো বিপরীত ফাংশন নির্ণয়। শুধু এই অধ্যায়টা নিয়ে পড়ে থাকবা, অবজেক্টিভ সৃজনশীল নিয়ে। আবার আসো বিপরীত ফাংশন নির্ণয় করার ক্ষেত্রে আমি বলছিলাম যে কি হোল স্কয়ার থাকলেই এক এক হবে না, কিন্তু x স্কয়ার যদি থাকে, দিয়ে যদি বলে যে x এর মান 0 থেকে বড় বা সমান, তাহলে কিন্তু এক এক ফাংশন হবে। কারণ 0 থেকে বড় ধরলে, 0 থেকে বড় বা সমান যদি ধরো, মাইনাস চিহ্ন মান তো ধরতে পারবে না, কারণ তোমাকে তখন ধরতে হবে 1, তাহলে 1 স্কয়ার মানে 1 আসবে। আর -1 যদি ধরতে তাহলে না তোমার -1 স্কয়ার সমান 1 হইতো, কিন্তু তুমি তো মাইনাস ধরতে পারবে না, তাহলে এই ক্ষেত্রে এক এক হবে না, f এক এক। আবার যদি ইয়াও থাকে, এটা কয় 0 থেকে যদি ছোট বা সমানও হয় তাহলেও এক এক হবে। মানে একটা সাইড যদি ধরে তাহলে এক এক হবে। যদি এইটার ক্ষেত্রে একটু সতর্ক থাকো। আর অবজেক্টিভে স্যার সাজা লিখবো কিভাবে? এটা তো কতগুলো ইয়ার মত, এটারে দুইভাবে করা যায়, ওই স্কয়ারের নিয়মও করা যায় নি, আবার ইয়ার নিয়মও করা যায়। যদি এরকম হয়, এরকম নিয়ম, তখন x1 স্কয়ার ইকুয়াল x2 স্কয়ার। এবার আসো, এবার x1 ইকুয়াল হবে কত, প্লাস মাইনাস x2। এটা মাইনাস, এটা নেগেটিভটা দেওয়া থাকে না, সব সময় পজিটিভে দেওয়া থাকে, 0 থেকে বড় বা সমান দেওয়া থাকে। এখানে তখন কি হইব না, x1 ইকুয়াল হইছে x2, মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু x1 x2 greater than equal 0, কারণ হচ্ছে কি x1 is not minus x2, কারণ হবে এটা। তবে x1 x2 সমান আছে না, এই জন্য এটা এক এক হবে, এটা এইভাবে করে ফেলবা, আর মাইনাসটা দিবে না। হ্যাঁ, তারপরে আসো বিপরীত ফাংশন। f ইনভার্স নির্ণয়। তাহলে আজকে সংক্ষিপ্ত পদ্ধতিটা করে দিতেছি। মনে করো একটা ফাংশন f যেন x, ফাংশনকে এইভাবে লেখা যায় 2x plus 3 2x minus x is not half, x এর মান হাফ না। দেখো ফাংশনের ক্ষেত্রে এটা যেটা দেওয়া থাকে সেটা ডোমেন, এটা হচ্ছে ডোম। ফাংশনটা এইভাবে আমরা অভ্যস্ত নয়, আমরা অভ্যস্ত কিভাবে, এইভাবে -1, এইভাবে অভ্যস্ত। এবার আসো আমরা এটার বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করব, ধরে ফেলবো। মনে করি f ইনভার্স x equal a, ধরবো, এরপর লিখবো x equal f of a, সাইড নোট লিখবো বিপরীত ফাংশনের নিয়ম অনুসারে
এবার দেখো x ইকুয়াল f অফ a, এখানে x জায়গাতে বসাবো 2a প্লাস 3, তারপরে 2n মাইনাস 1। যখন x ছিল তখন এখানে x, তো এখানে a হয়ে যায়, তখন এগুলো a হয়ে যায়। আর গুণন করে এখানে a এর মান বাইর করো, a এর মান বাইর করলে তো এটা হয়ে গেছে। এবারে a এর মান বাইর করব, আর গুণন করো 2ax মাইনাস x 2a প্লাস 3। এর মান বের করব, তো নিয়ে আসো এদিকে 2ax মাইনাস 2a x প্লাস 3। এবার শুধু a এর মান বের করব, 2a কমন যায়, কমন দিব না, আছে থাকে। দেখো এখানে এটা কমন নিব, যেহেতু শুধু a এর মান বের করব, তখন থাকে 2x মাইনাস 2 x প্লাস 3। এবার a সমান সমান x প্লাস 3, নিচে হচ্ছে 2x মাইনাস 2। এবার a এর মান বসাও, f ইনভার্স x ইকুয়াল মান বসাও এবার x প্লাস 3 2x মাইনাস 2। এই শেষ। হ্যাঁ, তোলো এবার তোমরা। তাহলে তোমরা যতগুলা নিয়ম মানে করাইছি, এই নিয়মগুলা করবা। আর শুধু বাকি রয়েছে সার্বিক বা অঙ্ক ফাংশনটা বাকি রয়েছে, লেখচিত্র বাকি রয়েছে, এগুলা আগামী প্রাইভেটে পড়াবো। এখন তোমাদের কাজ কিন্তু এই হতো অনেকগুলা কাজ, যেমন যত নিয়মগুলা করাচ্ছি সবগুলা নিয়ম যাতে তোমরা কাজ করো। যেমন উদাহরণ 36, 30 পৃষ্ঠার কাজ ক, হ্যাঁ 30 পৃষ্ঠার কাজ ক খ গ ঘ। উদাহরণ 31, উদাহরণ 33, উদাহরণ 32, 36 তো স্যারে বলছি, এটি অনুশীলনীতে গিয়ে দশ নাম্বার। তারপরে 11 এর সার্বিক বাদ গেরে করবা, 11 12, হ্যাঁ এইগুলা তোমরা করে রাখবা। স্যার 10 কি করব? হ্যাঁ 10 করবা, কারণ অবজেক্টিভ তো দিবে। এবার আসো তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পরীক্ষা তো। স্যার 30 পৃষ্ঠাগুলো আরেকবার বলেন তো। দ্বিতীয় অধ্যায় মনে হয় শামিমা ভালো করছে, 46 পাইছে, আর অন্যগুলা তো তোমরা তো অন্যরা তো ভালো করো নাই। 41 42 পাইছে, মানে একজন 41 পাইছে, একজন না দুইজন 40 পাইছে, আর অন্যরা তো ভালো করো নাই। এটি তো লজ্জাজনক ব্যাপার। যারা পরীক্ষা দাও নাই গ্রুপে এখনো প্রশ্নরা আছে, পরীক্ষাটা দিও। এরপরে আসো আমরা ধারাবাহিক ভাবে অগ্রসর হইতেছিলাম। ফি ইয়াতে
এই শুক্রবারে বায়োলজির দ্বিতীয় পত্তা পুরাটা পরীক্ষা, পুরাটা ভালো করে অবজেক্টিভটা পড়বা। এবার ফিজিক্সের স্যার বায়োলজি কি দ্বিতীয় অধ্যায়? হ্যাঁ দ্বিতীয়টা কি কমপ্লিট হয়েছে? স্যার প্রথমে তো যে উদ্ভিদেরটা বাদে না, না না পুরাটা এবার নিব। পুরোটা একবারে স্যার কেমনে দিব? প্রাণী বিজ্ঞান অংশ এর আগেরটা তো শেষ হয়েছে, প্রাণী বিজ্ঞান অংশ বা সহগ নিব আর কি পুরাটা, বুঝছো নি? একদম দ্বিতীয় অধ্যায় একদম সবটা প্রথম থেকে শেষ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা এবার আসো ফিজিক্সের তোমরা কি তৃতীয়টা কি পড়ানো হয়েছিল ফিজিক্সে? ফাইজা তৃতীয়টা কি পড়াইছে? না স্যার। আরে পড়াইছে তৃতীয়টা। আচ্ছা তৃতীয়টা যদি নাই পড়াই, দেখো তৃতীয়টার সংজ্ঞাগুলা তোমরা মেইন বইটা খুলে প্রত্যেকটা হেডিং ভালো ভালো করে পড়বা। প্রত্যেকটা হেডিং বলতে কি বোঝায়, যে এর আগে তো শুধু বাছাই বাছাই করে পড়াইছি, জড়তা কাকে বলে, বল কাকে বলে, উদাহরণটা তো ভালো করে পড়াইছি না। এরপরে সব ইয়াগুলো আছে না, মৌলিক বল। মৌলিক বল আছে 4টা মৌলিক বল আছে। মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল আছে। তারপরে আছে তাড়িৎ-চুম্বকীয় বল। এখানে আছে না কোনটা কতটুকু শক্তিশালী, এগুলো লেখা আছে, এগুলো অনেকটুকু অবজেক্টিভ আছে। এগুলো একটু ভালো করে আরে মেইন বইটা পড়বা, মেইন বই থেকে অবজেক্টিভ আকারে পড়ে নিবা, সংজ্ঞার আকারে পড়ে নিবা। এবার আসো কিছু প্রমাণ আছে, প্রমাণ একটা দুইটা প্রমাণ লেখাই দিই। আর আজকে ক্লাস এটা না বুঝলে সন্ধ্যা রাত্রে দিকে ইউটিউবে দিয়ে দিব, তো তখন এখান থেকে সেই জায়গাটা বোঝো না দেখে নিও। এবার আসো পদার্থবিজ্ঞান, আমরা দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদ। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে দেখো? আমরা জানি দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি F = ma। স্যার বাংলা লেখাটি লেখাইতেছি না, গাইডে গেলে তোমরা পাইবা। F = ma, F m, এর মান হচ্ছে b - u/t। এবার প্রথম সূত্র অনুসারে F বল প্রযুক্ত না হলে অর্থাৎ F = 0 হলে A0 সমান m b - u/t। এবার দেখো m আর গুণ করলে b - u = 0। বস্তুর ভর শূন্য হতে পারে না, তাহলে বস্তুর যেহেতু m is not 0, তাহলে b সমান u। এটার অর্থ হচ্ছে কি, u যদি শূন্য হয়, সে বল প্রযুক্ত না হলে u শূন্য হলে b ও শূন্য। u যদি সমবেগ হয় তাহলে b একই বেগেই চলতে থাকবে। অর্থাৎ প্রযুক্ত বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে, বস্তু সমবেগে রেখা বরাবর গতিশীল থাকবে। এই তো এটা।
এবার তৃতীয় সূত্র হতে ভর বেগে সংরক্ষণ সূত্র। মনে করো দুটা বস্তু, m1 ভরের বস্তু u1 বেগে, m2 ভরের বস্তু u2 বেগে চলতেছে। তারপর তোমরা লেখাতে ভালো করে বুঝো এগুলা। এখন যদি আমরা u1 টা বেশি হয় u2 টা কম হয়, একটা সময় দিয়ে একটাকে ধাক্কা দিবে। m1 ভরের বস্তু m2 ভরের বস্তুর উপর বল প্রয়োগ করবে সেই দিকে, এই জন্য এটা f1, মানে এই f1 হচ্ছে এটার উপর প্রযুক্ত বল কি করছে m1 এ করছে, এই জন্য এটা f1। ঠিক দ্বিতীয় সূত্র অনুসারে এই m2 ভরের বস্তু এটার উপর বল প্রয়োগ করবে, তবে বল প্রয়োগটা হবে এই দিকে, মানে এই দিকে, এটা হবে f2। এই f2 হচ্ছে এটার উপর প্রযুক্ত বল কে করছে, এই m2 ভরের বস্তু করছে। তোমরা আবার মনে করো না বস্তুর ব্যাগের দিক এদিকে, এটার ব্যাগের দিক এদিকে, এটার ব্যাগের দিক এদিকে, না, বস্তুটার বল প্রযুক্ত বলের দিক হচ্ছে দুই দিকে, কিন্তু দুইটা বস্তু একই দিকে গতিশীল। এরপরে তাদের ব্যাগটা আবার পরিবর্তন হয়ে যাবে, কারণ এটার ব্যাগ বেশি, যদি এটার ব্যাগ কম হইতো তাহলে না থাইমা যেত, যেহেতু এটার ব্যাগটা বেশি ছিল আর এটার ব্যাগটা কম ছিল, এই জন্য ধাক্কাটা হয়েছে এবং সামনের দিকে যাইতে থাকলে তোমাটা, তখন তাদের ব্যাগ পরিবর্তন হয়ে এটা হবে b1 আর m2 ভরের বস্তুটা হবে b2। এরপরে আসো, তাহলে আমি সরাসরি আবার যাই নিউটনের তৃতীয় সূত্র অনুসারে F2 -F1। যেহেতু ব্যাগের পরিবর্তন হয়েছে সেহেতু তাদের ত্বরণ আছে, এই জন্য আমরা F এর সূত্র জানি m এ, তাহলে এখানে m2 ভরের বস্তু আর তার ত্বরণ হবে F2। F ইকুয়াল জানি m এ, যে যদি F1 তাহলে এটা হবে m1, এটা হবে m1, এটা মাইনাস। এবার আমরা মানটা a2 এর মান ধরতে পারি b2 - u2, এই b m1, m1 এর জায়গায় লিখতে পারি b1 u1 80। দেখো t2 আর t1 কেন হয় না, কারণ হইছে ক্রিয়া প্রতিক্রিয়ার সময়, এখানে সময় দুটার জন্য একই হবে, দুইটা, এটা তাকে যখন ধাক্কা দিছে সেও তাকে ধাক্কা দিছে, দুইটা ধাক্কার সময়টা একই রকম, মানে একই ক্রিয়া হবে ক্রিয়াকালটা, এই জন্য t1 t2 হয় না, কি হইছে উভয় পক্ষ থেকে t বাদ এবং এখান থেকে গুণ করে ফেলাও, -m1 b1 -1 আছে প্লাস m1 u1। এবার u গুলা সব এদিকে নিয়ে আসবো, আমরা যাদের সাথে u আছে সবার এদিকে নিয়ে আসবো, -m2 u2 m1 b1 -m2 b2, এরপরে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে হয়ে যায়। এটার বাংলা সূত্র হচ্ছে একাধিক বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। কি বলছি, বাংলা সূত্র হচ্ছে একাধিক বস্তুর উপর, একাধিক, দেখো দুইটা না তিনটা হইতে পারে, চারটাও হইতে পারে, আমরা দুটো দিয়ে করছি, যে একাধিক বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। দেখো আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান হয়েছে। তো তোমরা এক কাজ করে এতটুকু কইরোনি,
আর উচ্চতর গণিত ভালো করে পড়বা, আগামী 5 এ উচ্চতর গণিতের বাকি অংশ পড়ায় সুযোগ পাইলে আমরা এটা পড়বো। আর আর্লিনা যারা কিন্তু দৌড়াদৌড়ি করছো, আমি কিন্তু আগামী সপ্তাহ থেকে দৌড়াদৌড়িটা বন্ধ করে দিব। যারা রেগুলার ক্লাস করে শুধু তাদেরকে রাখবো আর অন্যদিকে রাখবো না।